লেপচা জগৎটা পুরোটাই পাইন ফরেস্টে ভর্তি। দেখি ভিউ পয়েন্টে গিয়ে কিছু দেখা যায় কিনা। যেখানেই ভালো লাগছে সেখানেই গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এটা নিচে নেমে গেলেই আবার পড়বে নেপালের পশুপতি মার্কেট। আমরা এখন মিরিক লেকের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা চলে আসলাম দধিয়া। বাড়ির থেকেও বলছিল বারবার করে ওই জায়গায় তুই কি যাস। এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে গেলে 64 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই পাটে আমরা একটা খুব বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের নর্থ বেঙ্গল যে এতটা সুন্দর আমি যদি না আসতাম জানতেই পারতাম না। এতদিন লোকের ব্লগে দেখেছি, আর এখন নিজেদের গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে এইসব রাস্তার ফিল নিচ্ছি। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এখন টাইম হয়েছে 8:27। আমরা ঘুম থেকে উঠেছি 5টার দিকে উঠে ভেবেছিলাম লেপচা জগৎ ভিউ পয়েন্টে যাব, ওখানে গিয়ে সানরাইজের একটা ভিউ নেবো, কিন্তু সেরকম আর হয়নি। কারণ ঘুম থেকে ওঠার পরে যখন বাইরে বেরোলাম তখন দেখি পুরো আকাশে মেঘে ভর্তি। মানে কালকে যেমন লেপচা জগৎ ঢোকার পর যেমন মেঘ ছিল, ঠিক সেই রকমই মেঘে ভর্তি হয়ে রয়েছে জায়গাটা। তো তারপরে আর যাওয়া হয়নি। আর দেখলাম যে সূর্যও উঠে গেছে, সূর্যর আলোটা বোঝা যাচ্ছে মেঘের মাঝখান দিয়ে। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে ওঠার পরে এখন চাটা সব চলে এসছে, চা আমাদের খাওয়াও হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে কলকাতা থেকে নর্থ বেঙ্গলের একটা আনপ্ল্যান্ড সিরিজ হচ্ছে। তোমরা যদি ভিডিওটা এখান থেকে দেখো তাহলে আমি তোমাদের বলবো আগে দুটো ভিডিও হয়ে গেছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমরা এই সিরিজের সঙ্গে এই ব্লগটা কানেক্ট করতে পারো। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। কোথায় বেরোবো এখনও আমরা প্ল্যান করিনি, ওটা গাড়িতে ওঠার পর আমরা ডিসাইড করব। মানে অলরেডি ডিসিশান অনেক কিছু চলছে, এখানে যাব ওখানে যাব, এই করব ওই করব, এখান থেকে লোকেশান কত দূর, কোথায় কোথায় কী দেখার আছে, অনেক কিছু দেখাশোনা চলছে, কিন্তু এখনও ডিসিশানটা ফাইনাল হয়নি। তো সেটা যখন ফাইনাল করব তখন তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমরা কিন্তু আমাদের রুমটা চেঞ্জ করে নিয়েছি, সেটা আগের ভিডিওতে বলেছিলাম। তো কী রুম নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমাদের হোমস্টের ছাদের ওপরে এরকম একটা রুম ছিল, এটা ফাঁকাই ছিল। ভেবেছিলাম এই রুমটা নেব, এটা একটা কটেজ টাইপের। তো এটায় কালকে গেস্ট ছিল বলে তা এটা আর আমরা পাইনি। আমরা পরে যখন এটা জানতে পারলাম এটা ফাঁকা আছে, এই একটা রুম চেঞ্জ করে নিয়েছি। রুমটা একবার দেখো, 3 দিক খোলা, এদিকটা খোলা, এই সাইডটা খোলা, আর এই সাইডটা ছাদের ভিউ। তো এটা না দারুণ লেগেছে, দেখো পুরো কি সুন্দর লাগছে। আর কালকে যখন এসেছিলাম এই জায়গা থেকে এত মেঘ ছিল, মানে এই গাছগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর মেঘগুলো এই জানলাটা খুললে মেঘগুলো সব ভেতরে ঢুকে যাচ্ছে, আর এত হাওয়া, মানে কি বলবো। আর এই সাইডেও দেখো। আর এটা আছে বাথরুমটা ভালোই আছে, গিজার টিজার সবই আছে। তোমরা যদি নর্থ বেঙ্গলের একটা শান্ত নিরিবিলি জায়গায় আসতে চাও তাহলে লেপচা জগৎকে কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। জায়গাটা খুব ছোট্ট, বেশ কয়েকটা হোমস্টে আছে, অতটা বেশি ঘিঞ্জি নয়, দার্জিলিংয়ের মতন একেবারেই নয়। মানে এখানে একটা দিন স্টে করাই যায়, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তো অবশ্যই আসতে পারো। আর আসলে আমি তো বলবো এই হোমস্টেতেই থাকবে, কারণ আমি আরও কয়েকটা হোমস্টে দেখে এসেছিলাম। তো এই হোমস্টেটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অন্যান্য অনেকগুলো হোমস্টে আছে এদিক দিয়ে, কিন্তু এই হোমস্টেটার এই যে খোলামেলা একটা পরিবেশ আছে, তো এখানে আসলে আসতে পারো। আর এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো। আমরা ডাইনিং রুমে আসার পরই আমাদের সামনেই লুচি ভাজা শুরু হলো। গেস্টরা যেন কোনোভাবেই ঠান্ডা খাবার না পায় সেই বিষয়ে এরা ভালোই লক্ষ্য রাখে। সকালের ব্রেকফাস্টে এরকম কাঁসার থালায় গরম গরম লুচি আর তরকারি খাওয়া এ যেন রাজকীয় ব্যাপার। কালকে তো লেপচা জগৎ ভিউ পয়েন্টে আমরা যেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল, তাই এখন বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 10টা। তো এখানে তেমন কিছু দেখার নেই, খালি একটা ভিউ পয়েন্টই আছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ছোট্ট জায়গাটা না, এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের সবারই খুব ভালো লেগেছে। মানে কার্শিয়াংটাও ভালো লেগেছে, কার্শিয়াং থেকে তো আমার এই জায়গাটা আরও বেশি ভালো লেগেছে। তো তোমরা অফবিট প্লেস হিসাবে, এটা যদিও অফবিট প্লেস বলা যায় না, কারণ যথেষ্ট পরিমাণে গাড়ি ঘোড়া এদিকে আসছে,
কিন্তু এখানে হোমস্টের পরিমাণ হাতে গোনা, ম্যাক্সিমাম হয়তো 15-20টা হোমস্টে আছে। কালকে এই রাস্তাটা পুরোপুরি মেঘে ঢাকা ছিল, আর এর ভেতরে তো ভালোই মেঘ ছিল, তোমাদের কালকে দেখালাম। আজকে এখন ওয়েদার ক্লিয়ার আছে, তো আশা করি ভালোই লাগবে। ফরেস্ট ইকো ট্যুরিজম লেপচা জগৎ ভিউ পয়েন্ট, এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এই যে লেপচা জগৎ আমাদের হোমস্টে থেকে এই অবধি এটুকুই কিন্তু শেষ, খুব ছোট্ট একটা জায়গা। এখানে দেখছি কাজ বাজ কিছু করছে, কিছু একটা হয়তো করার প্ল্যানিং চলছে, ইট ফিট রয়েছে। এখন যাই দেখি কি কি দেখা যায় ওখানে। নিচের থেকে এরকম উঠে আসতে হবে, তারপরে আবার এদিকে বেশ রোদ ঝলমলে ওয়েদার রয়েছে। দেখি ভিউ পয়েন্টে গিয়ে কিছু দেখা যায় কি না। কালকে এখানে এসে ঠিক এই জায়গাটা উঠে আমাদের আটকে দিয়েছিল। এই যে এবড়ো খেবড়ো পাথর বসানো রাস্তা, এখান দিয়েই যেতে হবে হেঁটে। টিকিট কাটার ঘর এই যে, আমার মনে হয় ওই যে দেখা যাচ্ছে এরকম টিকিট 20 টাকা দিয়ে 4টে আমরা কেটে নিয়েছি। এই যে লেপচা জগৎ ভিউ পয়েন্ট, একেবারেই নিরিবিলি জায়গা, তেমন কিছু নেই, কিন্তু এটাই অনেক। চলো একবার ওপরে এইখানটায় কেমন লাগে এখান থেকে এই জায়গাটা দেখতে, সেটাও একবার দেখিয়ে দিই। একেবারে রোদ ঝলমলে ওয়েদার, ভালো লাগছে এসে। এই রাজুদা, তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগে, মানে কিছু না থাকলেও খুবই ভালো। এখানে একটা ঠান্ডা ঝলমল, মানে তুমি দেখো ওই দিকটা মেঘগুলোর জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো করে দেখতে পাচ্ছি না। এখান থেকে কিন্তু ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ভাগ্যটা অতটা ভালো না। কিছু না থাকলেও এই জায়গাটা কেউ নিরিবিলি আসলে অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে খানিকটা ভিউ পয়েন্টের দৃশ্য। এখানে আধা ঘন্টা টাইম স্পেন্ড করে এখন আবার যাচ্ছি হোমস্টের দিকে। আমাদের লাগেজ টাগেজ সব গোছানো রয়েছে, এখন হোমস্টেতে যাব, গাড়িতে লাগেজগুলো লোড করব, বেরিয়ে যাব। আধা ঘন্টা সময় লাগলো এই জায়গাটা একটু ভিজিট করতে। তেমন কিছু দেখার না থাকলেও যা ভিউ আছে না, তাতেই ভালো লাগবে তোমাদের সবার। আমার কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে, যে পরিমাণে হাওয়া দিচ্ছে না, কি বলবো। তো এইরকম প্রকৃতির লীলা দেখতে গেলে নর্থ বেঙ্গলে আসতেই হবে, আর বারবার করে ছুটে আসতে হবে। নর্থ বেঙ্গল এতটা বড় জায়গা, মানে কখনোই একটা ট্রিপের মধ্যে কভার করা যাবে না, বারবার করে আসতে হবে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে হবে। তো চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, চেষ্টা করব এরকম অনেক জায়গা তোমাদেরকে ঘুরে দেখানোর, ইভেন নিজেও দেখবো। দেখো আধা ঘন্টার মধ্যে আবার ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এই যে মেঘ ঢুকছে, বুঝতে পারছো কি তোমরা? পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মেঘ ঢুকছে, আর জায়গাটা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। একটু আগে যেমন রোদ ছিল, মানে ঘাম হয়ে গেছিলো, উঠতে উঠতে ঘাম হয়ে গেছিলো, আর এখন ভালো মতন ঠান্ডা লাগছে। এখন টাইম হয়েছে 11:10। আমরা হোমস্টেতে চলে এসেছি, লাগেজ ফাগেজ সব গাড়িতে লোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোবো। আমি পেমেন্টও করে দিয়ে এসেছি, আর এই হোমস্টেতে পার হেড 1100 টাকা করে নিল। টোটাল আমি 4400 টাকা পেমেন্ট করলাম, আর জল টল এগুলো সেটা অন্য জিনিস। তো এই হোমস্টেতে অবশ্যই আসতে পারো। আর ওয়েদারটা কিন্তু আবার মেঘলা হয়ে গেছে, পুরো মেঘলা হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখন বেরোবো। লেপচা জগৎ ঢুকেই এখানে কার পার্কিং আছে, এখানে কার পার্কিং করতে পারো। পার ডে নিল 60 টাকা, এরকম 20 টাকা করে 3টে স্লিপ দিল। তো এখানটায় আরামসে তোমরা গাড়ি রাখতে পারো। তো সালাকা হোমস্টের নাম্বারটা একবার তোমরা দেখে নাও, একটু ভিডিওটা পজ করে যদি কেউ এখানে আসো, তাহলে এই নাম্বারটায় একবার দেখে নিতে পারো যে রুম অ্যাভেলেবেল আছে কি নেই। জয় মা। এখন টাইম হচ্ছে 12:15। আমরা এবার লেপচা জগৎ থেকে বেরোচ্ছি মিরিকের দিকে। ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম মিরিক লেক যাব। মিরিক লেক থেকে তারপরে আমরা কোথায় যাব সেটা পরে ডিসাইড করব। এই যে লেপচা জগৎ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে মিরিকের ডিস্টেন্স 24 কিলোমিটার, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট। আমার পাহাড়ে একটু হাতটা সেট হয়ে গেছে, এই দুদিন ধরে চালিয়ে এটা ফিল করলাম। লেপচা জগৎটা পুরোটাই পাইন ফরেস্টে ভর্তি। এত ভয়াবহ
ভয়াবহ জ্যামের মাঝখানে বললাম, অনেক লম্বা জ্যাম নাকি এটা? জ্যাম একটু হয় রাস্তা। এই জ্যাম নাকি না, ডান দিকে ঢুকিয়ে দাও, ওই গাড়িটা ঢুকিয়ে দিল না, এটা বোধহয় জ্যাম না। জ্যাম না, এখানে কোনো স্পট আছে তাই, এখানে কোনো স্পট আছে দেখার। না না, এটা জ্যাম না। ওই মানে পাইন ফরেস্ট, ওই যে আমরা যেটা দেখলাম কালকে। আচ্ছা, এটাও একটা টুরিস্ট স্পট। লেপচা জগৎ থেকে 2-3 কিলোমিটার আসার পরেই পাইন ফরেস্টের মধ্যে একটা টুরিস্ট স্পট পড়বে। মেঘের মধ্যে দিয়ে পাইন গাছগুলো দেখতে সেরা লাগছিল। তোমরা লেপচা জগৎ আসলে এই জায়গাটা একদমই মিস করো না। যেহেতু এরকম জায়গা আগে দুবার আমরা ঘুরে দেখেছি, তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। এটা হচ্ছে সুখিয়া বাজার। মিরিকের ডিস্টেন্স এখান থেকে দেখা যাচ্ছে 25 কিলোমিটার, শিলিগুড়ি 69, এনজিপি 74, বাগডোগরা 81। রাস্তার দেখো তো ওই সাইডে জায়গা আছে নাকি? হ্যাঁ আছে আছে, একটুখানি ডান দিক করো। একদম নেই ডান দিকে, এদিকে রাস্তা নেই কিন্তু। হ্যাঁ চলো। এই রাস্তার সিনিক বিউটি কিন্তু দারুণ, তোমরা অবশ্যই আসতে পারো। পুরো পাইন ফরেস্টে ভর্তি, প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ। আমাদের নর্থ বেঙ্গল যে এতটা সুন্দর, আমি যদি না আসতাম জানতেই পারতাম। এতদিন লোকের ব্লগে দেখেছি, আর এখন নিজেদের গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে এইসব রাস্তার ফিল নিচ্ছি। এখানে একটা জিনিস দেখলাম যে তুমি যত ভালো করেই গাড়ি চালাও কি না চালাও, সব সিগন্যাল ইন্ডিকেটর মেনটেন করে গাড়ি চালালেও তোমাকে এইখানকার ড্রাইভাররা না একটু আন্ডার এস্টিমেট করবে। তো সেই জিনিসটা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই এসো। নিজের ছন্দেই গাড়ি চালাবে, যে যতই হর্ন মারুক যাই করুক, নিজের ছন্দে দেখে শুনে গাড়ি চালাবে। যেতে যেতে আর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম। এটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এটা কিন্তু নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। তো এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায়। আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে দাঁড়িয়েছে, মানে দাঁড়ায় ফটো তুলতে, জায়গাটা দেখতে। রাস্তার উপরেই গাড়ি পার্কিং করে এখানে আসতে হবে। এখন তো মেঘে ঢাকা রয়েছে, নাহলে এই জায়গাটা পুরোটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। তো আমাদের লাকটা খারাপ, আমরা দেখতে পেলাম না, কিন্তু জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। লেপচা জগৎ থেকে মিরিক নামার পথে এই রাস্তাটা পড়বে, তো এখানে একবার দাঁড়াতে পারো তোমরা। এই গ্রাম নাকি শহর, এই যে বাড়িঘর যেটা দেখা যাচ্ছে, এটা নেপালের সীমানার মধ্যে রয়েছে। এখানে কেনাকাটার জন্য অনেক দোকানপাটও আছে, খাওয়া দাওয়ারও দোকানপাট আছে। এখানে এটা নিচে নেমে গেলেই আবার পড়বে নেপালের পশুপতি মার্কেট। তো সেটা আগে যাই, অবস্থা বুঝে ব্যবস্থা। সীমানা ভিউ পয়েন্টে বেশ ভালোই দোকানপাট আছে, তাছাড়া এখানে পর্যটকদের সংখ্যাও অনেক। তোমরা এখান থেকে প্রিয়জনদের জন্য গিফট কিনে নিয়ে যেতে পারো। কেনাকাটি সেরে এখন আমরা সবাই ম্যাগি খাবো। এই সীমানা ভিউ পয়েন্টে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আমার পেছনেই ছিল পশুপতি মার্কেট, এখান থেকে নেপালেও এন্ট্রি করা যায়। ওই জায়গাটার তখন ক্লিক করতে পারিনি, সেরকম কোনো পরিস্থিতি ছিল না। মিরিক যাওয়ার পথেই এই যে চা বাগান পড়েছে, আর দেখা মাত্রই এখানে গাড়ি সাইড করে দিয়েছি। এখন আমরা যাব চা বাগানের ভেতরে। এই রাস্তার ভিউ না শেষ হচ্ছে না, মানে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে কি দাঁড়িয়ে পড়ি। আর যেখানেই দাঁড়াচ্ছি ফটো তুলতে না 1 ঘন্টা লেগেই যাচ্ছে। তো এখন দাঁড়িয়ে রয়েছি চা বাগানের একেবারে নিচে।
জায়গাটার ভিউটা মারাত্মক, প্রত্যেকটা জায়গারই ভিউ মারাত্মক। এখানে অনেক টুরিস্ট গিয়ে চা বাগানের মধ্যে ফটো তুলছে, আমরাও অনেক ফটো তুলে আসলাম। আমরা এরকম চা বাগানের পাশে বসে রয়েছি, আর এই যে না শপিং করে এখন আসছে। কখন যাব, কোথায় যাব এখন ডিসাইড করিনি। মিরিক তো যাচ্ছি, কিন্তু মিরিক থেকে আবার কোথায় যাব? আমরা যদি এক একটা জায়গায় যদি এতক্ষণ সময় নষ্ট করি তাহলে কিছু বলার নেই। বেশ একটা কড়া কড়া ফিল আসছে, মনে হচ্ছে কি এখান থেকে চা পাতা তুলে এই যে চা করে দিয়েছে। চিনি ছাড়া পুরো ফিল পাওয়া যাচ্ছে চায়ের। এই দোকানে কিন্তু এখানকারই চা পাতা দিয়ে নাকি চা করে দিচ্ছে, যেমনটা এই ভাইয়া বলল। আর এখানে অনেক চা পাতাও কন্টেনারে এরকম রাখা রয়েছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। আমরা এরকম একটা নিয়ে নিয়েছি। এখানে কিছু কিছু সুন্দর সুন্দর গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্ট। প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়ে এখন আমরা বেরোচ্ছি। কখন কোথায় যে যাব সত্যি বুঝতেই পারছি না। প্ল্যান ছাড়া ঘুরলে আরো বেশি, প্ল্যান ছাড়া ঘুরছি, আরও মনে হয় বেশ ভালো লাগছে। আমার বাদিক দিয়ে রয়েছে চা বাগান। গাড়ি এখানে পার্কিং করে আমরা চলে এসেছি এখন মিরিক লেকে। এখানে বোটিং ফোটিং অনেক কিছুই হয়। এই সাইডে জল আছে, আর এই সাইডটায় বন্ধ করা, দেখেছো? যেহেতু রাজুদা ওরা কয়েকদিন আগেই মিরিক ঘুরে গেছে, তাই ওরা বললো যে আমরা গাড়িতেই ওয়েট করছি, তোমরা একটু ঘুরে আসো। তাই আমরা দুজনেই একটু যাচ্ছি মিরিকের দিকে। এই যে আমরা এরকম রাস্তা দিয়ে এখন মিরিক লেকের সাইড দিয়ে যাচ্ছি। দেখি সামনে কি আছে। আর সব আছে এখানে, দেখো একটা কি সুন্দর একটা হোটেল মনে হয়, এটা কুইন সিল। আরো ওইদিকে আছে, আরও ওদিকে খানিকটা আছে। এখন টাইম হয়েছে 3:30। রোদ টোদ একেবারেই নেই, রোদ এমনিতেও নেই, রোদ নেই। আমরা এখন মিরিক লেকের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে। অনেকটাই হেঁটে আসলাম। এখানে তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র এই লেকে একটু ওয়াটার রাইডিং অ্যাক্টিভিটিগুলো করতে পারবে, তাও কি শুধু বোটিং করা। আর একটা জিনিস দেখলাম, ওই যে দূরে হর্স রাইডিং করতে পারবে, ঘোড়ার পিঠে উঠে একটু ঘোরাঘুরি করলে। আর ওই যে একটা ব্রিজ আছে। তোমরা যদি চাও মিরিকেও একটা স্টে নিতে পারো, এখানে অনেক হোমস্টে, হোটেল ফোটেল সব রয়েছে। এই যে মিরিক হর্স রাইডিং অ্যাসোসিয়েশনের চার্ট দেখো, ফটোতে 50 টাকা, শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড 300 টাকা, ফুল রাইড 600 টাকা। চলো তাহলে রূপা ফিরে যাই আমরা নাকি। আমরা এখন মিরিক লেক দেখে ফিরে যাচ্ছি আবার গাড়ির দিকে। এখানে অনেক ওয়াটার রাইডিং অ্যাক্টিভিটি হচ্ছে, হর্স রাইডিং হচ্ছে। গাড়িতে তো রাজুদার শিবানিধি বসেই রয়েছে, এর আগে কয়েকদিন আগেই ওরা দেখে গেছে। তাই আমরা যখন আসলাম দুজনে মিলে একটু দেখে গেলাম। মিরিক থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। এখন লোকেশন মেরেছি ডুয়ার্সের লাটাগুড়ি, আর অ্যাড স্টপ করেছি দুধিয়াতে। এখান থেকে লাটাগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 108 কিলোমিটার। এখন লাটাগুড়ি যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিনা জানি না, কিন্তু যাচ্ছি। এই যে দুধিয়া হচ্ছে 23 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 46.2 কিলোমিটার। এখন বাজে 4টে, আবারও দাঁড়িয়ে পড়েছি। এরকম একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা জায়গা, মানে কোথায় দাঁড়াবো কি করবো বুঝতে পারছি না, এত ভালো লাগছে জায়গাগুলো। এই জায়গায় দাঁড়িয়েছি, এখান দিয়ে নেমে আসছিলাম। এই যেখানে গাড়িটা দাঁড় করে গেছি,
নর্থ বেঙ্গল কিন্তু ওই এক সপ্তাহের মধ্যে ঘোরার মতন জায়গা না। এখানে ঘুরতে গেলে কিন্তু ফ্রিকোয়েন্টলি আসতে হবে, ফ্রিকোয়েন্টলি এসে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে হবে, তাহলেই তোমরা নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর ভালোভাবে করতে পারবে। আমাদের তো খুব ভালোই লাগছে, আর কোনো প্ল্যানিং ছাড়া ঘুরছি তো আরও বেশি মজা লাগছে সেই জন্য। তো এখানে একটু দাঁড়ালাম, এখন কিছু স্ন্যাক্স খাবো। অলরেডি আমাদের মুখ সবসময় চলছেই, যেখানেই দাঁড়াচ্ছি ম্যাগি ফ্যাগি সব খাওয়া দাওয়া চলছে। এখানে বেশ ভালো সুন্দর সুন্দর গাছ, ফুলের টব, ফুল গাছ, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট কি সুন্দরভাবে এখানে বিক্রি করছে এরা। এই যে হ্যাঙ্গিং টপগুলো। নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব মাধুর্য আছে। পুরো গোটা নর্থ বেঙ্গল জুড়েই এরকম বহু প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এই তোমাদের কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমার তো কলকাতাতে যেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। এই জায়গাটা হচ্ছে সৌরেনী বাজার। এখন আমরা নিচের দিকে নামছি। রাজুদা কিন্তু এখনো জ্যাকেট পরেই আছে, আমি খালি দেখি কতক্ষণ এই জ্যাকেটটা গায়ে থাকে। দাদার এখন গরম লাগা শুরু হয়ে গেছে। এখন দাঁড়ালাম, আগে জ্যাকেট ট্যাকেট খুলবে তারপরে, কারণ গাড়ি চালাতে চালাতে দাদা যদি জ্যাকেট খুলে আমার এই সাইডের ভিউটা, মানে আমার বাঁদিকের লুকিং গ্লাসটা আমি ঠিক করে দেখতে পাবো না, সেজন্য আগে এখানে দাঁড়ালাম। এখন ভালোই গরম লাগছে নাকি? একদম ঘেমে গেছে নাকি? ঘেমে যায়নি, বাট গরম লাগা শুরু হয়েছে, জ্যাকেট আর পরে থাকা যাচ্ছে না। এখান থেকে এখনো বাগডোগরা 50 কিলোমিটার, আর শিলিগুড়ি 40 কিলোমিটার, এনজেপি 47 কিলোমিটার। এই যে আমরা চলে আসলাম দুধিয়া, পার হচ্ছে এই যে দুধিয়া ব্রিজ। এই যে দুধিয়া ব্রিজের ওপর দিয়ে আমরা একটু আগে আসলাম। এখানে খানিকক্ষণ আমরা একটু টাইম স্পেন্ড করব, তারপর বেরোবো। কোনখান থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে আগে একটু সময় কাটিয়ে নিই, তারপর আবার বেরোচ্ছি। যেখানেই ভালো লাগছে সেখানেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছি, আর সেই জায়গাটা উপভোগ করছি। আমাদের কোনো তাড়া নেই যে এখানে যেতেই হবে, কোনো ডেস্টিনেশন বাধা নেই যে অমুক জায়গায় অমুক টাইমের মধ্যে পৌঁছতেই হবে। তো নিজেরা নিজেদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এখন টাইম হচ্ছে 5:30। আমরা ডুয়ার্স কখন যাব? কখন যাব আমরা ডুয়ার্সে? এখান থেকে ঘুরে তারপর ডুয়ার্সে যাব। সবেমাত্র আমরা দুধিয়া থেকে বেরোলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম অন্যান্য জায়গার মতন। এখন গাড়ি চালাচ্ছি পুরো সমতলে। কিছুক্ষণ আগে অবধি পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা গাড়ি চালাচ্ছিলাম, যেখানে ইচ্ছা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন সমতলে চলে এসেছি বলে মনটা কেমন খারাপ হয়ে গেল। বাদামচেন থেকে কলকাতার একটা এপিসোডে বলছিলাম যে পাহাড় থেকে নামলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। তখনও বলেছিলাম যে খুব শীঘ্রই আবারও আসবো, চলেও এসেছি। আবারও তোমাদেরকে কথা দিচ্ছি, কিছুদিন পর হয়তো আমি আবারও আসবো, নর্থ বেঙ্গলেই আসবো। মজা পেয়ে গেছি জায়গাটায় এসে। এখানে যতবার ঘুরবে তত মন ভরবে না, মনে হবে আবার আসি আবার। একদম একদম। ইভেন আমার বাড়ির থেকেও বলছিল বারবার করে ওই জায়গায় তুই কি যাস, এই বছরের মধ্যে 3বার 4বার কি যাস। আমি নিজে জানি না আমি কেন আসি। এই যে এখন এতক্ষণ পাইন ফরেস্টের মধ্যে দিয়েছিলাম, আর এখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো, দুদিন ধরে আমাদের গাড়ি ফার্স্ট, সেকেন্ড আর খুব বেশি হলে থার্ড গিয়ারে চলেছে, আর এখন ফোর্থ ফিফথ গিয়ারে চলছে। এখন আমরা এখান থেকে লাটাগুড়ি যাচ্ছি। লাটাগুড়ির ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে 6:15। এর আগের দিন আমরা এই যে বাদিকের রাস্তা দিয়ে চলে গেছিলাম, এখন আমরা সোজা যাচ্ছি। এই এখন গতানুগতিক শিলিগুড়ির রাস্তাতে চলে এসেছি। ডান দিক দিয়ে বাদিক দিয়ে উন্নয়নের জোয়ার চলছে।
আর মাঝখান দিয়ে জ্যাম চলছে। এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে গেলে 64 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। শিলিগুড়ির জ্যাম ছেড়ে এখন আমরা আবার হাইওয়ে ধরে নিয়েছি। এখান দিয়ে সোজা গেলে আমবাড়ি 11 কিলোমিটার, মালবাজার 59 কিলোমিটার। এই ট্রিপে আমরা আর একটা নতুন রাস্তা ধরেছি, যেটা হচ্ছে গাজলডোবার রাস্তা। বেশ কিছুক্ষণ রাস্তা আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম। আমাদের ডান দিকেই ছিল একটা মহানদী বা অন্য কিছু একটা নদী, আমরা নাম সঠিক করে জানি না। ম্যাপে যেভাবে দেখিয়েছে লাটাগুড়ি ডিস্টেন্স, আমরা সেইভাবেই এসেছি। এইবার এখন পার হচ্ছি তিস্তা ব্যারেজ। এই রাস্তায় কিন্তু আগে আমরা কেউই কখনো আসিনি, আর আগে পরে কখনো ভিডিও আমরা এইসব নিয়ে দেখিনি যে কীরকমভাবে যেতে হবে না যেতে হবে। হঠাৎ করেই মনে হয়েছে যে ডুয়ার্স যাব, তো চলো ডুয়ার্স যখন যাবো ভেবেছি করে ফেলি সাকসেসফুল। তো আপাতত যাচ্ছি, জানি না সেখানে গিয়ে কী হবে কি না হবে। ওখানে গিয়ে আমাদের রিসর্টও কিছু বুক করা নেই, রুম বুক করা নেই, কি খাবো কি করবো মানে কিচ্ছু জানি না। অনলাইনে একটু সার্চ করলাম, কিন্তু সেখানে দেখলাম যে booking.com থেকে বুক করতে হবে। তারপর ডিসাইড করলাম যে না, আমরা ওখানে গিয়ে সরাসরি চলে যাই, তারপর যা হয় হবে। এখন তো যাচ্ছি, দেখি কি দিয়ে কি হয়। লাটাগুড়ি নিয়ে কোনো পড়াশোনা না করে এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের আসা একদমই উচিত হয়নি। প্ল্যানিং না করে ঘুরলে যেমন মজা আছে, তেমন কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিও আছে। আমাদের সাথে এই মুহূর্তে সেই ঝুঁকির দশা চলছে। এ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে আমাদের ট্রিপ ভালোই হয়েছে। দেখা যাক আমাদের জন্য এরপর কোন পরিস্থিতি অপেক্ষা করছে। টাইম হচ্ছে এখন 10:30। আমরা লাটাগুড়ির একটা রিসর্টে চলে এসেছি। তো এই যে রিসর্টটা, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যে নর্থ বেঙ্গলের আনপ্ল্যান্ড যে সিরিজটা চলছে না, সেই সিরিজের মধ্যে এই পার্টে আমরা একটা খুব বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদিও এই বিষয়ে আমাদের কেউরই কোনো আইডিয়া ছিল না। এখন আর কিছু বলতেও ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। এখন রুমে যেতে হবে। তো এখন আর কথা বাড়াবো না, যা কথা হবে নেক্সট ব্লগে কথা হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।